শেকড়ে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল, সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবার ভিড় নাই, খুব সুন্দর সুস্থভাবে যাইতে পারতেছে। পরিবার পরিজনের সাথে ঈদ কাটানো এটা অনেক স্বস্তির বিষয়। এবার ঈদ যাচ্ছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে ঈদ করবো, এই জন্য ভালো লাগছে, এই জন্য বাড়িতে যাওয়া। যে ভাড়া আমরা আগে যাইতাম 600-700, এখন দ্বিগুণ টাকা দিয়ে যাওয়া লাগতেছে। ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে। ঈদ মানে তো আনন্দ, আর আনন্দ বলতে পরিবারের সঙ্গে ঈদ করা। ঈদের ছুটিতে অপরাধ ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠে থাকবে অক্সিলারি ফোর্সও, নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের চাঁদের অপেক্ষায় বাংলাদেশ, খালি চোখেই দেখা যেতে পারে কাল। পূর্বাভাস আবহাওয়া অফিসের, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে উদযাপনে ধর্মীয় নির্দেশনা মেনে চলার পরামর্শ। দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত দেখছে বিএনপি। জনগণের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। 4 দিনের চীন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে ডক্টর ইউনূস। স্বস্তির ঈদযাত্রায় পথে পথে উৎসবের আমেজ, শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী। ঈদযাত্রার খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সদরঘাট লঞ্চ টার্মিনালে মাহাদ ইসলাম যুব এবং চন্দ্রায় আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, এই কিছুক্ষণ আগেই যে উপকূল এক্সপ্রেস যে ট্রেনটির কথা বলছিলাম, ভৈরবগ্রামে যে ট্রেনটি, সেটি কিন্তু ছেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আরও একটি ট্রেন কিন্তু এখানে আসবে। 7টার দিকে আসলে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল। আর যেমনটা বলছিলাম, আসলে উপকূল এক্সপ্রেস এবং সিলেট সিটি এক্সপ্রেস যে দুটি ট্রেন, সেই দুটি ট্রেনকে আমরা কিন্তু আসলে দেরিতে যেতে দেখেছি। বাকি ট্রেনগুলো খুব একটা দেরিতে যায়নি এবং আমরা যেমনটা দুপুরের পর থেকে লক্ষ্য করছি, আসলে প্রতিটি ট্রেনেই প্রায় ছাদে আসলে লোকজন কিন্তু এবার দেখা যাচ্ছে এই 6ষ্ঠ দিনে এসে। এবং যদিও সেই সংখ্যাটা কিছুটা কম, অন্যান্য বছরের সঙ্গে যদি তুলনা করা হয় সেই সংখ্যাটা অনেকটাই কম। এবং এই মুহূর্তে ভৈরব বাজারগামী যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু এখানে ট্রেনের যে যাত্রীরা তারা কিন্তু অপেক্ষা করছেন। নরসিংদী কমিউটার যে ট্রেনটি, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে চলে আসবে। এই আমরা কিন্তু ট্রেনের হুইসেলটিও নিশ্চয়ই শুনতে পেয়েছেন দর্শক, এবং সেটি কিন্তু ছেড়ে যাবার কথা। এবং তারপরেই 11 সিন্দুর গোধূলি যে ট্রেনটি কিশোরগঞ্জগামী, সেই ট্রেনটি আসবে। সেটি কিন্তু সোয়া 7টার দিকে ছেড়ে যাবার কথা। সেই জায়গা থেকে বলা যায় যে যেহেতু ভৈরববাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ট্রেনটি এখনই আসলো, তার মানে পরবর্তী ট্রেনটি কিন্তু কিছুটা হলেও দেরিতে আসবে, সেটা কিন্তু আজ করাই যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে প্ল্যাটফর্মে যারা আসলে অপেক্ষা করছেন, যারা আসলে এই ট্রেনটিতে চলে যাচ্ছেন, কমিউটার ট্রেনটিতে, তারা তো যাবেনই। বেশিরভাগ যাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তখন কিন্তু আমরা তাদেরকে দেখছিলাম যে তারা আসলে যে কিশোরগঞ্জগামী যে ট্রেনটি, সেই ট্রেনটির জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ বিমানবন্দর থেকে রেলপথে ঈদযাত্রার খবর আমার কাছে। এখন আমরা চলে যাব নৌপথের ঈদযাত্রার খবর জানতে। সেখানে আছেন সহকর্মী মেহেদি ইসলাম ধ্রুব। কর্মব্যস্তময় ঢাকা ছেড়ে শেকড়ের পানে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন ঘরমুখো মানুষ। সে যাত্রায় রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি, পুরো লঞ্চ টার্মিনালটি কানায় কানায় পরিপূর্ণ। ঘরমুখো মানুষ ছোটা শুরু করেছেন নির্ধারিত লঞ্চে। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলে যেটা জেনেছি, গতকাল রাত 12টা থেকে এখন অবধি প্রায় 70টিরও বেশি লঞ্চ এই টার্মিনাল ছেড়ে চলে গিয়েছে এবং প্রায় 70টির বেশি লঞ্চ এই টার্মিনালে এসে ভিড়েছে। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই যে এই ঈদ উপলক্ষে কিন্তু বরিশাল রুটে একটি নতুন লঞ্চ সংযুক্ত হয়েছে। এবং আমি একটু আপনাদের জানিয়ে রাখছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে
সদরঘাট লঞ্চ টার্মিনালের এই মুহূর্তের দৃশ্য একটু আমি বলে রাখি যে যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানলাম যে শুধুমাত্র স্বাচ্ছন্দ্যের জন্য না, এই লঞ্চকে তারা বেছে নিচ্ছেন তাদের ঐতিহ্যের ধারক হিসেবে। এই লঞ্চে তারা একদিকে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন, তেমনি এই লঞ্চকে তারা ঐতিহ্যের ধারক হিসেবে মনে করেন। তাই এই আজকে সকাল থেকে আমরা দেখেছি এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ঘরমুখো মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা, ব্যাপক ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে আমাদের গাজীপুরে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, সারাদিনের প্রখর রোদ এবং সড়ক পথের ভোগান্তি আসলে কোনো কিছুই যেন হার মানাতে পারছে না এই ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের। একটু জানিয়ে রাখি যে সারাদিনের চিত্র যেমনটাই ছিল, বিকেল নাগাদ কিন্তু সেই চিত্র কিছুটা বদলাতে থাকে। আমরা দেখেছি আসলে সড়ক পথে যারা আসলে বাড়ি ফিরছেন তাদের এক প্রকার ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই চন্দ্রা। বিশেষ করে যদি বলি, রাজধানী থেকে ছেড়ে আসা গাড়িগুলো উত্তরবঙ্গে যাওয়ার পথে আসলে এই চন্দ্রাতেই কিন্তু মূলত তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই সড়কটিতে কিন্তু এই মাঝপথে অর্থাৎ এই চন্দ্রা অংশেই কিন্তু বিপুল সংখ্যক যাত্রী আসলে অপেক্ষা করতে থাকেন এবং আমরা দেখেছি সেই পরিমাণে কিন্তু যানবাহন এখানে নেই, যার ফলে কিন্তু যেভাবে পারছেন ঝুঁকি নিয়ে আসলে শেষবারের মতো হলেও চেষ্টা করে আসলে বাড়িতে যাচ্ছেন, নিজের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করবেন। সবচেয়ে বেশি আসলে যেই চিত্র আমরা দেখতে পেয়েছি যে আসলে খোলা ট্রাক বলেন, পণ্যবাহী ট্রাক এবং বিশেষ করে অটোরিকশা করেও কিন্তু আমরা দেখেছি প্রায় 100 কিলোমিটার রাস্তা, বিশেষ করে এখান থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, সেটিও কিন্তু তারা অটোরিকশা দিয়ে চলাচল করছে। এর বাইরেও একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের নিরাপত্তা আসলে নেওয়া হয়েছে যাত্রীদের সুযোগ সুবিধা বিবেচনায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু ভলান্টিয়ার বেশ ভলান্টিয়ার সংখ্যাও কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, গাজীপুরের চন্দ্রা এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁকা ঢাকায় নগরবাসীর জানমালের নিরাপত্তায় এবার পুলিশের সঙ্গে কাজ করবে অক্সিলারি ফোর্স। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে কোনো নিরাপত্তা হুমকি নেই। ঈদের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী এখন অনেকটাই ফাঁকা। এবারের ঈদ ঘিরে ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি ডিএমপির আওতাধীন 71টি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে, ঈদটাকে সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে ঢাকার সহ সারা দেশকে। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে নাশকতার কোনো আশঙ্কা নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে। জনগণ মোকাবেলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে উদ্ধার। সারা বিশ্বের সাথে মিল রেখে একই সাথে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরআন এবং হাদিসে চাঁদ দেখা সাপেক্ষে সিয়াম এবং ঈদ পালনের উপর একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, 30 মার্চ সূর্যাস্তের সময়ে চাঁদের বয়স হবে 1 দিনের কিছু বেশি। আরও জানাচ্ছেন তোহা খান তামিম।
প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা। এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ৩০ মার্চ অর্থাৎ ২৯ রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫ দিন, আর পরের দিন ৩১ মার্চ ২.০৫ দিন। এ সময় চাঁদের স্থায়িত্ব হবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট, আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে ৩০ মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামী চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকেই মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখতে হবে আর চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করতে হবে। ৩ ঘন্টা পরে আমাদের দেশে সূর্য বা চাঁদ উঠছে, এটিকে শরীয়তের পরিভাষায় বলে ইখতিলাফুল মাতালে, মানে বিভিন্ন কক্ষপথের দূরত্ব। কোরআনের ওই আয়াতের ভিত্তিতে যেহেতু আমরা যেদিন চাঁদ দেখছি সেদিনকে ধরা হয়েছে। অন্যের সিরিয়ার চাঁদ দেখাকে সাহাবায়ে কেরাম যেহেতু গ্রহণ করেননি, আমরাও সেটির উপরে আমল করা হচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই সাথে ঈদ উদযাপন বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের বোর্ডে এটি আলোচনা হয়েছে, যদি দিনব্যাপী বা 1-2 দিন ওয়ার্কশপ করে ওলামায়ে কেরাম যদি একমত হন যে না, বিশ্বে একসাথে আমরা করি, সেদিনই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজ আইন জারির মাধ্যমে। ৩০ মার্চ সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। গণ অভ্যুত্থানের পর নেয়া সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্রের ক্ষেত্রেও উত্তরণ ঘটবে। বেজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে 4 দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে বেজিং ছেড়েছেন প্রধান উপদেষ্টা। চীন সফরের চতুর্থ দিন বেইজিংয়ের বিশ্ববিখ্যাত পিকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলর চেয়ারম্যান হি গুয়াংচাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর ইউনূসকে পড়ানো হয় ঐতিহ্যবাহী গাউন, প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিরল এই সম্মাননায় কনফারেন্স হল জুড়ে করতালি আর অভিনন্দনে সিক্ত হন প্রধান উপদেষ্টা। পরে আমন্ত্রিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরির দাসত্ব প্রথা আর ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক। এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্রের উত্তরণ হবে। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive.
সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আয়োজনে চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদান সহায়তার আশ্বাস মিলেছে। স্বাক্ষর হয়েছে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক। নাজমুস সালেহী, সময় সংবাদ। দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর বেড়াইদ ঈদগাহ মাঠে মহানগর উত্তর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও মাঠে নামবে বলেও জানান বিএনপি মহাসচিব। তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নির্বাচন হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে যাবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। নাটোরের জেলা প্রশাসকের পুরাতন ডাকবাংলো চত্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। শুক্রবার সদর হাসপাতালের সামনের পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আজ সকালে সেনাবাহিনী ও এনএসআই আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এক পর্যায়ে পুরাতন ডাকবাংলো চত্বরের একটি গর্ত থেকে ব্যালটগুলো উদ্ধার করা হয়। সিলমারা ব্যালটগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে ব্যবহার করা হয়েছিল। এবারে ঈদ কেনাকাটার খবর। রাজধানীর বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। বেশিরভাগেরই ঝোঁক পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা আর জুয়েলারি কেনায়। সকাল থেকে ফুটপাত থেকে অভিজাত শপিং মল সবখানেই পছন্দের পণ্য কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে পছন্দের পোশাক কিনতে। তবে রমজানের শেষ দিকে প্রত্যাশা মতো ক্রেতা পাচ্ছেন না বলে জানান বিক্রেতারা। বিক্রি বাড়াতে প্রতিষ্ঠানগুলোতে বেশ ছাড়ে পণ্য বিক্রি করছে বলে জানান দোকানিরা। তবে মানের সঙ্গে দাম নিয়ে অনেক ক্ষেত্রেই অভিযোগ তুলছেন ক্রেতা দর্শনার্থীরা। জামা জুতার পাশাপাশি ঈদ উপলক্ষে ঘর সাজানোর অনুষঙ্গও কিনছেন অনেকেই। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল। সাগাইং অঞ্চলে আঘাত হানা 2 দফা ভূমিকম্পে প্রাণহানি 1000 ছাড়িয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা 2000-এর বেশি। মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS জানিয়েছে দেশটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে জান্তা সরকার। এর মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া ও চীন। ভারত সহ বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে থাইল্যান্ডেও ভূমিকম্পে মারা গেছেন 10 জন, নিখোঁজ রয়েছে শতাধিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী। যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনে অস্বস্তি। কিছু রুটের বাস বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ঈদের চাঁদের অপেক্ষায় বাংলাদেশ, খালি চোখেই দেখা যেতে পারে কাল। পূর্বাভাস আবহাওয়া অফিসের। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে উদযাপনে ধর্মীয় নির্দেশনা মেনে চলার পরামর্শ। এবং দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত দেখছে বিএনপি। জনগণের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।